আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো আমাদের বইয়ের সপ্তম অধ্যায়ের নমুনা প্রশ্ন নিয়ে। তো নমুনা প্রশ্নের এটা আমাদের 2 নম্বর সৃজনশীল প্রশ্ন। তো চলো আমরা উদ্দীপকটা একটু পড়ি এবং সেখান থেকে প্রশ্নগুলো বোঝার চেষ্টা করি। বলতেছে যে তুহিন সাহেবের পেটে প্রায় বিভিন্ন সমস্যা হয়। ডাক্তারের কাছে গেলে তিনি কিছু পরীক্ষা করাতে বলেন। পরীক্ষার রিপোর্টে দেখা গেল তার পাকস্থলীর পিএইচ এর মান 1.6। একটা ইম্পর্টেন্ট নোট যে রিপোর্ট, পরীক্ষার রিপোর্টে তার পাকস্থলীর পিএইচ এর মান পাচ্ছে 1.6 এবং রক্তের যে ধমনী থাকে সেই ধমনীর রক্তের পিএইচ থাকে হচ্ছে তার 7.5। রিপোর্ট নিয়ে বাসায় ফেরার সময় সে তার 2 মাসের বাচ্চার জন্য, বাচ্চার বয়সটা একটু ফলো করতে হবে, 2 মাসের বাচ্চার জন্য একটি লোশন কিনতে চাইলো যার পিএইচ এর মান 5.5। তো সে লোশন কিনতে চেয়েছে, সেই লোশনের পিএইচ এর মান 5.5, কিন্তু দোকানি তাকে বাচ্চার জন্য অন্যটি নিতে বললেন। তাহলে ব্যাপারগুলো আমরা পুরোপুরি ক্লিয়ার হয়েছি যে এই তুহিন সাহেব তার নিজের একটা সমস্যা চলতেছে, তার রক্তের পিএইচ, এই ধমনীর রক্তের পিএইচ এর মান এবং পাকস্থলীর পিএইচ এর মান সেই রিপোর্ট থেকে আমরা জানতে পারতেছি, এবং তার বাচ্চার বয়স এবং সে যেই লোশনটা কিনতে যাচ্ছিল সেটার পিএইচ এর মানও আমরা এখান থেকে জানতে পারলাম। আচ্ছা, ওকে, এবারে আসো আমরা যাচ্ছি আমাদের পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেগুলোতে। প্রথম প্রশ্ন, সবল অ্যাসিড কাকে বলে? সবল অ্যাসিড কাকে বলে? আচ্ছা দেখো, তো বলতেছে যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, হাইড্রোজেন আয়ন দান করতে পারে, এদেরকে সবল অ্যাসিড বলে। মানে আমরা এদেরকে সবল অ্যাসিড বলতে পারবো যারা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন দান করতে পারে। ফর এক্সাম্পল দেখো, আমরা বলতে পারি এখানে কি হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা। হাইড্রোক্লোরিক অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন তৈরি করে, হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন তৈরি করে। তো এখান থেকে আমরা এটা বলতেই পারি। আচ্ছা, গেল এটা। সেকেন্ড প্রশ্নে কি বলছে দেখো, যে ভিনেগারকে কেন দুর্বল অ্যাসিড বলা হয়? তা আমাদের প্রথম কোশ্চেন ছিল সবল অ্যাসিড কাকে বলে। আমাদের 2 নম্বর কোশ্চেন যে ভিনেগারকে কেন দুর্বল অ্যাসিড বলা হয়, কেন আমরা ভিনেগারকে দুর্বল অ্যাসিড বলি। আচ্ছা, তো আমরা এখন এই ভিনেগারের সংজ্ঞায় যাচ্ছি। দেখো ভিনেগারের সংজ্ঞায় কি বলতেছে, যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয় তাদেরকে দুর্বল অ্যাসিড বলে। সো সবল অ্যাসিডের সংজ্ঞার বিপরীতটা কি হবে? দুর্বল অ্যাসিড। সবল অ্যাসিড জলীয় দ্রবণে 100% বিয়োজিত হয়, তাহলে দুর্বল অ্যাসিড জলীয় দ্রবণে 100% বিয়োজিত হবে না, তারা কম পরিমাণে বিয়োজিত হবে। আচ্ছা, এবারে তোমরা যদি এখান থেকে এই উদাহরণটা লক্ষ্য করো যে আমাদের ভিনেগারের জন্য যে ইথানোয়িক অ্যাসিড আছে, তো সেই ইথানোয়িক অ্যাসিডকে যদি আমরা ভাঙি, CH3CH ইথানোয়িক অ্যাসিডকে যদি আমরা ভাঙি, তাহলে সেখান থেকে পাচ্ছি আমরা ইথানয়েট আয়ন এবং হাইড্রোজেন আয়ন। তো এই হাইড্রোজেন আয়ন কি কম পরিমাণে পাওয়া, বেশি পরিমাণে পাওয়া যাবে না। হাইড্রোজেন আয়নটা পাবো আমরা কম পরিমাণ, তো যেহেতু হাইড্রোজেন আয়নটা আমরা কম পরিমাণ পাবো ইথানোয়িক অ্যাসিড থেকে, সেহেতু এই অ্যাসিডটাকে আমরা একটা দুর্বল অ্যাসিড হিসেবে বিবেচনা করতে পারবো। গেল আমাদের সেকেন্ড প্রশ্ন। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী যে অংশ আছে সেখানে। দেখো সেখানে 3 নম্বর প্রশ্নে আমরা যাচ্ছি। 3 নম্বর প্রশ্নে কি বলতেছে, যে দোকানি তাকে বাচ্চার লোশনটি নিতে নিষেধ করলেন কেন, ব্যাখ্যা করো। খেয়াল করো, এখানে সিনারিওটা বুঝতে হবে যে এই তুহিন সাহেবের যেই বাচ্চার বয়স, সেই বয়স হচ্ছে 2 মাস। তো সে 2 মাসের বাচ্চার জন্য সে নিতে চাচ্ছে 5.5 pH এর একটা লোশন, কিন্তু দোকানি তাকে নিষেধ করলেন। তো এখন আমরা জানবো যে কেন আসলে এখানে দোকানি তাকে এটা কেন নিষেধ করলেন। তো ফার্স্টের লাইনে আসো, আমরা কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট এখান থেকে নোট করি। প্রথম কথা হচ্ছে যে আমাদের যারা একটু বয়স্ক, মানে যাদের বয়স ধরো বাচ্চা না আর কি, একটু বড়, 7-8 বছর, যাদের বয়স হচ্ছে কি 7-8 বছর, তো এরকম তারা হচ্ছে যে এই কাজটা তারা এই পিএইচটা তারা নিতে পারে না। তাদের শরীরের পিএইচ এবং অন্যদের পিএইচ এর মান সেম টু সেম হয় না। ওকে, তো এখানে যেটা বলতে যাচ্ছে দেখো, সেটা হলো যে শফিক সাহেব চিন্তা করছে যে মানুষের নর্মাল যেই মানুষ, সেই মানুষের পিএইচ এর মান কত থাকে, 4 থেকে 6 এর মধ্যে থাকে। এখানে কিন্তু লিখে দিয়েছে দেখো যে আমাদের ত্বক সাধারণত অম্লীয় হয়, এটার পিএইচ এর মান 4 থেকে কতর মধ্যে হয়, 6 এর মধ্যে হয়। 4 থেকে 6 এর মধ্যে থাকে আমাদের নর্মাল ত্বকের পিএইচ। তাহলে কারা এই রেঞ্জের মধ্যে পড়বে? আমরা যারা ইয়াং জেনারেশন যারা আছি, যাদের বয়স হয়তো 5-6 থেকে শুরু করে একদম সেই 25, 30, 35, 40 এরকম, এই সাধারণ মানুষদের পিএইচ এর মানটা একটু অম্লীয় থাকে, মানে ত্বকের পিএইচ এর মানটা কম থাকে বা ত্বকটা একটু অম্লীয় থাকে। গেল। কিন্তু শফিক সাহেবের কিন্তু এখানে যার কথা বলছে তুহিন সাহেব, এই তুহিন সাহেবের বাচ্চার বয়স কিন্তু মাত্র 2 মাস। তার মানে সে শিশু, একদমই শিশু, নবজাতক। এই নবজাতক শিশুর ত্বকটা সাধারণত একটু ক্ষারীয় থাকে, ঠিক আছে। সো এই যে এইখানে এই কথাগুলোই বলছে যে
পদার্থ শিশুদের কি ত্বকের অনেক ক্ষতি করতে পারে, যেটা বলতেছে যে শিশুদের, এই যে এই পয়েন্টটা ফলো করো, শিশুদের ত্বকের পিএইচ এর মান থাকে 7-এর কাছাকাছি থাকে, 7 বা 7-এর থেকে একটু উপরে থাকে, যেটা কিনা 5-6-এর মধ্যে না, মানে এটা ক্ষারীয়র দিকে যায়, সহজ কথা এটা ক্ষারীয়র দিকে যায়। তো এই জায়গাতে এইটাই বলতেছে যে শিশুদের ত্বকের পিএইচ এর মান 7-এর কাছাকাছি, বাট নর্মাল মানুষদের পিএইচ এর মান 4 থেকে 6, যেটা কিনা কিছুটা অম্লীয়। অতএব যদি আমরা এই যে 5.5 রেঞ্জের যেই লোশনটা, এটা যদি আমরা শিশুদেরকে দেই তখন কিন্তু তার একটা ক্ষতি হবে। কেন? কারণ পিএইচ এর মানে একটা হেরফের। শিশুদের পিএইচ এর মান 7-এর কাছাকাছি বা 7 থেকে কখনো একটু উপরেও থাকে, বাট অন্যদিকে যারা ইয়ং এজের বা যারা মানে প্রাপ্তবয়স্ক, তাদের পিএইচ এর মান 5.5 এর মধ্যে থাকে। তাহলে একটা পিএইচ এর মানের একটা রেঞ্জের একটা পার্থক্য সৃষ্টি হচ্ছে, বিধায় এই লোশনটি সে নিতে পারছে না। শফিক সাহেবকে নিতে নিষেধ করলেন দোকানে। তো এইখানে এই কথাগুলোই বলছে, দেখো যে উদ্দীপকের তুহিন সাহেবের তার 2 মাসের বাচ্চার জন্য একটি লোশন কিনতে চাইলো যার বয়স 5.5। এই লোশন ব্যবহার করলে বাচ্চার ত্বকে জ্বালা, শুষ্কতা এবং ক্ষতি হতে পারে। তো এখানে এই কথাগুলোই আসলে বলতেছে আর কি। ওকে, তো আমাদের গয়ের কোশ্চেন ছিল কিন্তু এইটাই, যে দোকানে তাকে বাচ্চা লোশনটি নিতে নিষেধ করলেন কেন। তাহলে আমরা এখন এটুকু ক্লিয়ার যে তার বাচ্চার ত্বকের পিএইচ আর বাজারের লোশনের পিএইচ এটা সেম না। সে যেই লোশনটা কিনতে চেয়েছিল সেটা মানুষের ত্বকের, কিন্তু তারা যারা ইয়াং এজের প্রাপ্তবয়স্ক যারা তাদের জন্য, কিন্তু বাচ্চার বয়স যেহেতু 2 মাস মাত্র নবজাতক, সে তার পিএইচ এর মান 7-এর কাছাকাছি, বিধায় আমরা সেই নর্মাল পার্সনদের লোশনের পিএইচ এর সাথে নবজাতকের লোশনের পিএইচটা মিলবে না। এই কারণে দেখবা যে ডাক্তার কিন্তু সাজেশন করে যে বেবি লোশন, আমরা কিন্তু বাচ্চাদেরকে সমস্ত কিছু বেবি পাউডার, বেবি লোশন এইভাবে আমরা কিনে থাকি। কেন কিনে থাকি? বেবি সোপ, বেবি শ্যাম্পু সব কিছু বেবিদের জন্য আলাদা, কারণ ওদের ত্বকটা একটু সেন্সিটিভ বেশি আমাদের ত্বকের থেকে। আমরা তো অনেক কাজকর্ম করি, ঘেমে যাই, ত্বকটা অম্লীয় হয়ে যায়, কিন্তু ওদের বেলায় সেটা হয় না। এই জন্য বেবিদের জন্য আলাদা সমস্ত কিছু ওই পিএইচ এর মান, মানে ওই পিএইচ এর মানটা মেনশন করে বা মেনটেন করেই ওইটা বানানো হয়, যাতে করে শিশুরা সুরক্ষিত থাকে, সুস্থ থাকে। গেল আমাদের গয়ের প্রশ্ন। আমরা যাচ্ছি ঘয়ের প্রশ্নে। তুহিন সাহেবের পাকস্থলীতে এবং রক্তে অ্যাসিড এবং ক্ষারের পরিমাণ যথাযথ আছে কিনা ব্যাখ্যা করো। এই যে সে অসুস্থ হয়েছে, সে ব্লাড টেস্ট করেছে, এখন তার এই সমস্ত কিছু ঠিক আছে কিনা, অ্যাসিড এবং ক্ষারের পরিমাণটা পারফেক্ট আছে কিনা, এইটাই এখন আমাকে এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে। ওকে, তো চলো আমরা এবারে যাচ্ছি ঘ নাম্বার প্রশ্নে। খেয়াল করো, ফার্স্টে আসো আমরা পাকস্থলী নিয়ে একটু কথা বলি। আমাদের পাকস্থলীতে কি থাকে বলতো? আমাদের পাকস্থলীতে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং এই হাইড্রোক্লোরিক অ্যাসিড খুব শক্তিশালী একটা অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড খুব শক্তিশালী একটা অ্যাসিড হওয়াতে পাকস্থলীর পিএইচ এর মান কত হয়? পাকস্থলীর পিএইচ এর মান হয় 2। হাইড্রোক্লোরিক অ্যাসিড খুব শক্তিশালী অ্যাসিড হওয়াতে পাকস্থলীর পিএইচ এর মান কত হয়? 2 হয়। এখন এই যে তুহিন সাহেবের পিএইচ এর মান কত? 1.6। খেয়াল করে কথাটা, 1.6। দরকার কত? 2, মানে পারফেক্ট। যারা সুস্থ মানুষ তাদের পিএইচ এর মান থাকে হচ্ছে 2, বাট তুহিন সাহেবের আছে কত? 1.6। এখন এই যে মান, তার পাকস্থলীটা আরো অম্লীয়, মানে অম্লীয় যতটুকু থাকার কথা তার থেকে তার পিএইচ এর মানটা আরো কম, বিধায় বেশি অম্লীয়। ঠিক আছে? তো আমরা জানি যে স্বাভাবিকের তুলনায় পিএইচ এর মান যদি 0.5 এর আশেপাশে হয়, পাকস্থলীর পিএইচ এর মান যদি 0.5 এর আশেপাশে হয়, তাহলে সেটা কি করতে পারে? সেটা বদহজম সৃষ্টি করতে পারে। ফলে তিনি পেটের বিভিন্ন পীড়াজনিত সমস্যায় ভুগবেন। দ্যাট মিনস আমাদের পাকস্থলীটার যে রেঞ্জে বানানো হয় ওই রেঞ্জ এখানে আসলে মেনটেন করা হচ্ছে না। যেহেতু ওই রেঞ্জটা এখানে মেনটেন করা হচ্ছে না, এখানে একটা কি হতে পারে? এখানে একটা বদহজম সৃষ্টি হতে পারে তার, এবং যার কারণে সেই পাকস্থলীর সমস্যার কারণে সে বিভিন্ন এই পাকস্থলীর সমস্যাজনিত রোগে সে ভুগে থাকেন। আচ্ছা, এবারে যাচ্ছি আমরা তার ধমনীর যেই রক্ত আছে সেই রক্তের পিএইচ নিয়ে, বা সেই ধমনীর পিএইচ নিয়ে। দেখো, ধমনীর রক্তের পিএইচ এর মান থাকে, শফিক সাহেবের আছে কত? 7.5। এটা একটু নোট করি আমরা, যে তুহিন সাহেবের ধমনীর পিএইচ এর মান 7.5, আর আমাদের ধমনীর রক্তের যে পিএইচ সেটা হচ্ছে 7.4। তাহলে দেখো এটা কিন্তু মান মানে 0.1 কম বেশি হচ্ছে আর কি। 7.5 আর এটা হচ্ছে 7.4। এটি সামান্য ক্ষারধর্মী। এই সামান্য হেরফের হলে কি হয়? এর মারাত্মক কি হতে পারে? বিপর্যয় হতে পারে, এমনকি মৃত্যুর কারণ হতে পারে। যেহেতু তুহিন সাহেবের রক্তের পিএইচ স্বাভাবিক থেকে বেশি, তাই তিনি ঝুঁকিতে আছেন। ব্যাপারটা কিন্তু বলে দিচ্ছে যে তার মানটা যেহেতু বেশি, হ্যাঁ, তার মান 7.5 আর আমাদের যেটা আছে 7.4, তো তার মান যেহেতু বেশি, তারটা বেশি ক্ষারীয়। তো বেশি ক্ষারীয় হওয়াতে এটা কি হতে পারে? একটা সমস্যার মধ্যে সে পড়তে পারে আর কি। তো এই জন্য তিনি কি আছেন? ঝুঁকিতে আছেন। অর্থাৎ তার এটা যদি এটা কন্ট্রোল না করে যদি 7.4-এ না নিয়ে আসে,
এখন তার মানটা আরও বেড়ে যেতে পারে। সো সেক্ষেত্রে যে আরও বেশি সমস্যার সম্মুখীন হবে, এই ক্ষেত্রে তার রক্তে মানে আমরা বলতে পারি যে আলোচনা থেকে বলা যায় যে তুহিন সাহেবের পাকস্থলীতে এবং রক্তে অ্যাসিড এবং ক্ষারের পরিমাণটা যথাযথ না। এইটাই যে যতটুকু থাকা উচিত সেটা আসলে পারফেক্ট না, বরং সে রিস্কের মধ্যে আছে। তার পাকস্থলীতে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, কারণ পাকস্থলীর পিএইচ এর মান কম, রক্তের পিএইচ এর মান বেশি। তো এই সকল সমস্যার সমাধান করতে পারলে আশা করতেছি সে সুস্থ হয়ে যাবে। ওকে, তো তাহলে আমরা আমাদের সপ্তম অধ্যায়ের অনুশীলনীর নমুনা প্রশ্নের 2 নম্বর সৃজনশীল প্রশ্নটি একদম সুন্দরভাবে আলোচনা করলাম তোমাদের সামনে। আমি আশা করছি তোমরা এইটুকু অংশ বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্তই, নতুন পর্বে আবার দেখা হবে তোমাদের সাথে।